তৃষা চ্যাটার্জি। টকবক শুভর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ডেইলি আপডেট পেতে আপনাদের কিন্তু চোখ রাখতেই হবে ফেসবুক পেজ আর অবশ্যই ইউটিউব চ্যানেলে বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি টকবক শুভর আরেকটা এপিসোড নিয়ে। আপনাদের সঙ্গে যাকে নিয়ে জানবো আরো বেশি, তিনি হচ্ছেন আপনাদের সকলের প্রিয় তৃষা। তৃষা, ভালো যখন আছো এবং যখন আড্ডা মারতে বসেছি, কারণ বন্ধু হিসেবে আমাদের প্রচুর আড্ডা হয়েছে, কিন্তু আজকে আড্ডাটা যখন মারবো তখন কিন্তু শুধু আড্ডা মারবো তা নয়, কোথাও একটা আমি তোমার জার্নিটা রিভিজিট করবো, ঠিক আছে? ফুলেশ্বরী থেকে তৃষা, মানে এই বিষয়টা কি, যদি একটু আমাদের দর্শকদের বলতে এটা খুব ইন্টারেস্টিং ডেফিনেটলি, কিন্তু তার মধ্যে কোথাও একটা অদ্ভুত স্ট্রাগল আছে। স্ট্রাগল মানে এটা খুব কমন স্টোরি, বাট হয় না যে যার সাথে যেটা ঘটে সেটা তার কাছে স্পেশাল। তো আমি অনেকেই জানেন ইতিমধ্যে যে আমার যারা দর্শকরা আছে, যারা অডিয়েন্সরা আছে, যারা আমার গান ভালোবাসেন, যে আমি খুব একটা ছোট শহর থেকে মানে আর কি বড় হয়েছি। সেটা জায়গার নাম হচ্ছে বনগাঁ, এটা উত্তর চব্বিশ পরগনা জেলার একটি ছোট শহর। খুব ছোটও বলবো না, বাংলাদেশের খুব কাছাকাছি, যথেষ্ট পপুলার একটা। হ্যাঁ। তো সেখানে আমার ক্লাস 12 অবধি পড়াশোনা, কিন্তু যেটা হয় আমার বাড়িতে সবাই মোটামুটি গভর্নমেন্ট সার্ভিস করেন, আমার বাবাও কিছু করতেন। মানে একটা টাইমে তারা কোনোদিন ভাবতেই পারেনি যে গান বাজনা একটা প্রফেশন হতে পারে, এইভাবে মানুষ সার্ভাইভ করতে পারে। তো ওটা একটা আমার কাছে সামহাও চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল যে না, এটা করে দেখাতে হবে, আমাকে প্রুভ করতে হবে নিজেকে। তো তার জন্যই আর কি বাড়ির অমতে এক প্রকার কলকাতায় চলে আসা। এসে আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই। ওখান থেকে আমি বিএ আর গ্র্যাজুয়েশন অ্যান্ড মাস্টার্স কমপ্লিট করেছি। তো তখনও আর কি একটুখানি বাবা মার মধ্যে সেই একটা বলে না যে পারবে তো, কি করছে, মানে সবাই ভাবতো যে এইবার মাস্টার্স কমপ্লিট করে আমি বোধহয় কোনো স্কুল বা কলেজে কোথাও একটা অ্যাডমিশন নেবো অ্যাজ আ মিউজিক টিচার। তো তারপরে হঠাৎ করে যে আমি এইভাবে মানে প্রফেশনটা চেঞ্জ করে দেবো বা আমি এরকম গতানুগতিক যে চাকরি জীবনের মধ্যে যাবো, এটা কেউ এক্সপেক্ট করে। তো তার মধ্যে প্রচুর ঘাত প্রতিঘাত গেছে, আমি প্রচুর স্ট্রাগল, প্রচুর মানে যা হয় একা একা একটা মেয়ের আজকালকার দিনে মানে একা পথ চলাটা যেটা ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ একটা মেয়ের ক্ষেত্রে না এটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, কারণ তাকে অনেক রকম কথার মধ্যে পড়তে হয়। আর যেহেতু সে একা স্ট্রাগল করছে আর বাবা মার সাথে নেই, পাশে নেই, তো প্রথম খারাপ লাগতো। যেহেতু ছোট শহর থেকে মফস্বলের একটা কালচার আর কলকাতার কালচার তো একটু ডিফারেন্ট, তো একটু কষ্ট আগে মানে বেশি পেতাম, একটু বেশি হয়তো গায়ে লাগতো, একটু বেশি ভাবতাম মেয়ে মা কেন বলছে। তো তারপর না এখন আমার মনে হয় জানো তো যে কোথাও গিয়ে ওগুলো না আমার কাছে আশীর্বাদ। ওইগুলো আমার কাছে না থাকলে হয়তো আজকে আমি এরকম মানে সাকসেসফুল সিঙ্গার হতে পারতাম না, বা তৃষা চ্যাটার্জি হিসাবে হয়তো আমি নিজেকে দাঁড় করাতে পারতাম না। আমাকে অনেক স্ট্রং করে দিয়েছে এই আমার স্ট্রাগলটা, এর জন্য আজকে আমি অনেক স্ট্রং হয়ে গেছি আর মেন্টালি অনেক স্ট্রং। একদম একদম। এবং আমার মনে হয় আমরা প্রত্যেকেই যারা স্ট্রাগলটা করেছি, যারা জীবনে এই লড়াইগুলো করে একটা কোনো জায়গা তৈরি করেছি, সেখানে প্রচুর ঘাত প্রতিঘাত থাকে। তো তৃষা, প্রথমেই যে কথাটা আমার মনে হয় যে আমি যেটুকু তোমাকে নিয়ে জানি যে তুমি নাচেও খুব পারদর্শী, আবার তুমি গানও খুব ভালো গাও। নাচ গান দুটোই করছিলে, করতে করতে গানটাকেই কেন প্রফেশন হিসেবে চুজ করলে? আসলে এটা না আমি অ্যাট ফার্স্ট জেনে এটাকেই প্রফেশন করবো অ্যাট ফার্স্ট আমি কিছু মানে ডিসাইড করিনি। কারণ ছোটো থেকে যেরকম হয় প্রত্যেকটা বাড়িতেই নাচ গান দুটোই শেখানো হয়, তো আমাকেও নাচের স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপর আমি কি করতাম, বাড়ি এসে না প্র্যাকটিস করতাম না নাচটা, মানে বসে বসে গানটাই প্র্যাকটিস করতাম। তারপর যেটা হয় আমার কোথায় ওটা মানে আনকনসিয়াস মানে মেন্টালিটিতে আমি গানটাই বেশি গাইতাম। তো তারপর হঠাৎ করে স্কুলেও সব জায়গাতে আমি দেখতাম নিজেই না অটোমেটিক্যালি গানটা বেশি গাইতাম। তারপর তখন দিদি আমার দিদিকে আর কি গান শেখাতে আসতেন একজন টিচার, তো পাশের ঘর থেকে শুনে শুনে সব গানগুলো তুলে নিতাম। তো এইভাবে আস্তে আস্তে স্কুলে আমার মনে আছে ক্লাস 1-এ আমাদের অ্যানুয়াল ফাংশনে তো আমার একটা গান আমাকে গাইতে দেওয়া হয়েছিল, বুলবুল পাখি ময়নাটি। তো সেই গানটা তখন কিন্তু ছোট ছিলাম, গাওয়ার পর আমার সমস্ত ক্লাস টিচার অ্যান্ড বাকি যারা টিচার্স আছে মাকে এসে বলেছে যে আপনি ওকে অবশ্যই গানটা শেখান, ও কিন্তু গানটা খুব ভালো গাইছে। তো তারা তখন বলেছিল, তো তারপর দুজনকে শেখানো হয়েছিল, আমাকে দিদি দুজনকে। কিন্তু ফাইনালি ওটাকে আমি নিয়ে এগিয়ে আর কি
এগিয়ে গেলে। চলে যেতে পেরেছি। দ্যাটস ওয়ান্ডারফুল। এবং এই যে এগিয়ে চলাটা এবং এই এগিয়ে তুমি যেটা প্রথমেই বললে যে প্রথম দিকে তোমার মানে এরকম একটা, যেটা সবার ক্ষেত্রেই হয় যে আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছে এবং সেখান থেকে হঠাৎ করে এরকম একটা প্রফেশন চুজ করা এবং সেই প্রফেশনে এগোনো, সেটা যেরকম একটা চ্যালেঞ্জিং জায়গা, তার সঙ্গে সঙ্গে এটা কি কোথাও মানে পুরোপুরি ডিসাইডেড ছিল যে মানে আমি গায়িকাই হতে চাই? হ্যাঁ দেখো, কোথাও গিয়ে অ্যাবসলিউটলি আমি মনে মনে চাইতাম আমি শুধু গায়িকাই হবো, কারণ তুমি জানো হয়তো যে আমি একটা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছি। একদম। তো তারপর আমার কাছে সেই চ্যানেল থেকে বেশ কিছু অ্যাক্টিং এর অফারও এসেছিল যে করার জন্য, কিন্তু সামহাও হ্যাঁ অ্যাবসলিউটলি আমার বাড়িতে একদমই রাজি ছিল না, কারণ তারা পুরো ব্যাপারটাই বুঝতে পারতো না যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং অন। যার জন্য কিন্তু আমিও চেয়েছিলাম কোথাও গিয়ে যে না, আমি শুধুমাত্র গানটাই গাইতে চাই, গানটুকুই গাইবো, কারণ আমার মনে হয় যে কোনো কাজ মানে স্পেশালি ফাইন আর্টস যে আমাদের কাজগুলো আছে, গান বলো, নাচ বলো, অ্যাক্টিং বলো, এটা না মানে আমার মনে হয় যে একটু শিক্ষার প্রয়োজন, বেসিক শিক্ষা। আর আমি মনে করি যে যে কোনো কাজে তাকে একটু টাইম দেওয়া উচিত, সেটা নিয়ে একটু চর্চা করা উচিত। সেটা যদি গল্প হয় আমার মনে হয় সেটার ক্ষেত্রেও তাই। ওই আমি ওটাতে বিশ্বাসী নই যে হুট করে আমি সব বলে না একটা স্টেজে করে দিলাম ব্যাপার, তো ওইটাতে আমি খুব একটা বিশ্বাসী নই। তার জন্য আমার মনে হচ্ছিল যে আমি শুধু গানটাই গাইতে চাই, কারণ এটা ভালোবেসে করি তো এই কাজটা। তো আমার মনে হচ্ছে তাহলে আমি সেটাকে কেন টাইম দেবো না, কেন সেটা নিয়ে আমি চর্চা করবো না, কারণ এন্ড অফ দ্য ডে আমি সেটাকে টাইম দিলাম না, সেটার পেছনে আমি খাটলাম না, আর তারপর আমি বললাম যে আমি তো কোথাও চান্স পাচ্ছি না, বা আমি অন্যকে দোষারোপ করলাম, তো আমি খুব একটা সেটাতে বিশ্বাসী নই, তাই আমি পুরো এটাতেই ফোকাস করেছি আর কি, সেটা আমি এটাই করবো শুধু। তৃষা, প্রচুর আড্ডা হচ্ছে, এবার তোমাকে পেয়েছি শুধু আড্ডা মারবো, গান গাইবো না, সেটা কি হয়? তো শুধু তুই গানটা যদি গাও তুমি, হ্যাঁ আমার প্রচন্ড ফেভারিট গান, এটা বোধহয় ভিলেন। হ্যাঁ ভিলেন। এত রাত তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই, মেঘলা হয়ে যাক আর 5টা-12 মাস, কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছু। খুবই ভালো লাগলো, মানে কি বলবো আমি জানি না, কারণ আমি জাস্ট গানটার মধ্যে চলে গেছিলাম এবং বুঝতেই পাচ্ছেন যে এই গানটা এত হিট করেছিল এবং মানুষের এত পছন্দ হয়েছিল এই গানটা, কারণ আমার একটা সময় মনে আছে রীতিমতো লুপে চলছিল গানটা, রাইট? তো এই যে গানগুলো যখন সাকসেসফুল হয় তখন কি রকম লাগে তোমার এজ এ শিল্পী? দেখো, ভালো তো অবশ্যই লাগে, মানে এটা একটা অদ্ভুত আনন্দ, মানে যারা এটা ফেস করেছেন তারা সবাই জানে যে নিজের কাজ এতটা মানুষ ভালোবাসছে, আর যেটা করতে চেয়েছি সেই কাজটা সাকসেসফুলি এগোচ্ছে। মানে আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ আমি অনেক আগে থেকে স্টেজ শো করি, আর আমার প্রত্যেকবার আমি আগে যখন স্টেজ করতাম বা গান গাইতাম স্টেজ অন স্টেজ, তো কখনো কোনো তখন সবসময় মনে হতো যে প্রচুর লেজেন্ডসের গান তো আমি গাইছি অন স্টেজ, কিন্তু এরকম দিন কি কোনোদিন আসবে যে যেদিন আমি নিজের গান গাইতে পারবো, যে নিজের গানটা নিজের মতো করে গাইতে পারবো, সেখানে অডিয়েন্স বা তারা খুব অ্যাপ্রিশিয়েট করবে, এটা একটা সুপ্ত ইচ্ছা বলতে পারো ছিল। তো যেদিন আমি প্রথম মানে আফটার শুধু তুই রিলিজ হওয়ার পর আমি যখন প্রথম স্টেজে গানটা গাইলাম, আর যখন এই গানটার জন্যই আমাকে নিয়ে যাওয়া হয়েছে স্পেশালি, যে শুধু তুই এই গানটা শুনবো, সেটার যে একটা অদ্ভুত আনন্দ, সেটা যে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন, আর সেটা যে কি সেটা না মানে হয়তো ভাবে এক্সপ্লেন করা ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু তার সাথে সাথে একটা অন্য দায়িত্ব থাকে যে আচ্ছা এটা তো হয়ে গেল, মানুষের একটা এক্সপেকটেশন তো অলরেডি ক্রিয়েটেড, হোয়াট ইজ নেক্সট, তো ওইটা একটা চলে সবসময়, আচ্ছা হয়ে তো গেল, এবার হোয়াট ইজ নেক্সট। তো তৃষা, যেটা অবশ্যই আমি জানতে চাইবো একদম খুব বাস্তব প্রশ্ন, যেটা গানকে ক্যারিয়ার হিসেবে বেছেছো, এই যে ক্যারিয়ার হিসেবে বাছা, মানে এটার মধ্যে কি মানে কতটা রিস্ক ফ্যাক্টর রয়েছে এবং সেটাকে কিভাবে ম্যানেজ করো? দেখো, রিস্ক তো আমার মনে হয় সব
প্রফেশনে আছি, এমন কোনো প্রফেশন নেই যে মানুষ খুব শান্তিতে রাতে ঘুমায় আর পরের দিন ঠিক আছে চলো সব হয়ে যাবে। তো হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট, কারণ এটা তো আর 5টা মানে প্রফেশনের মতো নয় যে আমি 10টা 5টা একটা নর্মালি কাজ করলাম, এটা তাতে একটা প্রপার স্যালারি পেলাম, তো এটা সেরকম নয়। কিন্তু ওই যে বললাম যে একটা আর্টিস্টিক ওয়েতে যদি আমি ভাবি, তো কোনো কাজই না তো ইজি নয়। তো আমার মনে হয় যে ঠিক আছে, কোথাও না কোথাও গিয়ে আমাকে সেই এফর্টটা দিতেই হতো, কারণ আমি বিশ্বাস করি না যে আমি ঘরে বসে থাকবো আর আমার সব কিছু ঠিকঠাক। কিন্তু মানে এটা আমি আজকাল অনেকের কাছে শুনি, অনেক সেটা খুব অভিজ্ঞ সিঙ্গার হন কিংবা নতুন সিঙ্গার হন, যে আগেকার দিনে যখন গানটা হতো বা যে সিঙ্গারটা আজকে যথেষ্ট প্রতিষ্ঠিত, তারা রীতিমতো কিছু মানে যেরকম ফিল্মের প্রোডিউসার হয় সেরকম মিউজিক বা গান বানানোর প্রোডিউসার হতো, কিন্তু সেটা আজকের দিনে সত্যিই খুব অভাব। এবং আজকে ট্যালেন্ট অনেক বেশি, আজকে এরকম আছে যে অনেকে হয়তো ট্যালেন্টেড নয় কিন্তু তার পিআর স্কিল চরম, ঠিক আছে, এবং সে একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। তো সেইখানটাতে সেই কম্পিটিশন বা সেই চ্যালেঞ্জের জায়গাটাতে মানে নিজের যুদ্ধটা কিভাবে লড়ো, এটাই আমার মেইন প্রশ্ন। দেখো, যুদ্ধ লড়ি বলতে আমি না মানে বেসিক্যালি আমি এরকম একটা মানুষ, আমি কখনো কারোর সাথে না নিজেকে কম্পিট করি না। মানে কেউ আমি কাউকে কম্পিটিটর ভাবি না। যদি কেউ আমার থেকে বেশি ভালো গায় বা কারো গান যদি আমার থেকে হিট করে, আমি অলওয়েজ ভাবি নিশ্চয়ই সে খুব ভালো গেয়েছে। তো আমি না চেষ্টা করি তার বেস্ট জিনিসগুলো নেওয়ার, কেন সে বেস্ট, আমার থেকে কেন সে এগিয়ে। কারণ আমার মনে হয় কি জানো তো, যে এইভাবে ভাবলে না জীবনটা অনেক সহজ হয়ে যায়। সো যে আমার থেকে ভালো, আমি তার থেকে ভালো নেওয়ার চেষ্টা করি, বা যাকে আমার থেকে খারাপ মনে হয় আমি ভাবি যে না ঠিক আছে তার থেকে আমি একটু এগিয়ে, ওটা ভেবে একটু খুশি হয়ে গেলাম। তো কারণ দেখো, এইভাবে না ভাবলে না আমরা কোথায় দিকভ্রষ্ট হয়ে যাবো, একদম 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 নিজের ফোকাসটা ঠিক থাকবে না। আর দেখো, আমি মনে করি সবাই আমাদের নিজেদের একটা লাক ফ্যাক্টর আছে। তো আমি আমার মতো করে একটা গেম প্ল্যান করছি, তুমি তোমার মতো করে একটা গেম প্ল্যান করছো, আর একজন তার মতো করে। বাট আমার মনে হয় সবকিছুর মধ্যে নিজের এথিক্সটা ঠিক রেখে, নিজের ফোকাসটা ঠিক রেখে যদি যুদ্ধ করতে হয় করবো। যুদ্ধ তো সবাইকে করতে হচ্ছে, বাট এটা একটা প্রপার ওয়েতে আমি করতে চাই। ডেফিনেটলি এটা খুবই টাফ একটা জব, ঠিক আছে, হোক না টাফ, বাট লড়বো। মানে ময়দান ছেড়ে যাওয়ার পাত্রে আমি নই। আর লড়াকু হওয়াটা খুব ইম্পর্টেন্ট জীবনে। আসলে হ্যাঁ, কারণ আমি এরকম হয়তো একটা সময় ছিলাম না, আজ থেকে 10 বছর আগে, কিন্তু যেই টাইমটা সবার আগে মানে সবাইকে পাশে আমার প্রয়োজন ছিল, when I was 17 or 16 18, তখন আমাকে পুরো একটা নতুন শহরে একা একা সবকিছু সামলাতে হয়েছে। এমন তখন আর সত্যি কথা বলতে তখন এত পকেট মানি ছিল না, অ্যান্ড তখন হয়তো একটা ভুল বাসে উঠে পড়েছি, রাত 10টা বেজে গেছে, সেখান থেকে ফিরবো কি করে। তো এই দিনগুলো না মানে আমাকে অনেক কিছু শিখিয়েছে। যেমন এখন সত্যি কথা বলতে লড়াই করতে না আমি আর ভয় পাই না, শুধু আমি ঠিক আছে এন্ড অফ দ্য ডে আমি ভালো কাজটা পেলে বা ভালো কাজ করতে পারলে ওটাই আমার সাকসেস। বলিউডে দেখেছো? ডেফিনেটলি, কে না যেতে চাই। কোন পরিকল্পনা আছে এর মধ্যে? নিশ্চয়ই আছে, ভেবেছিলাম এবছর কিছু একটা শুরু করব, বাট ডিউ টু কোনো অফার আছে? হ্যাঁ, বেশ কিছু অফার পেয়েছি। ইনফ্যাক্ট আমি জি মিউজিকে তো একটা গান গেছি বলিউডে, একটা অলরেডি ফিল্মটার নাম চেস, একটা গান শানুদা গেয়েছেন, কুমার শানু একটা গান আমি গেয়েছি অলরেডি। বলিউডে একটা প্লেব্যাক তো করে ফেলেছি, ডেবিউ, অ্যান্ড জাস্ট নেক্সট দেখা যাক কবে কি হয়। তোমার জার্নিটা যত শুনছি আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে, কারণ প্রচুর ছেলে মেয়ে আছে যারা সাবাব থেকে বিলং করে, যারা প্রচন্ড ট্যালেন্টেড এবং তারা কিছু করতে চায়, ঠিক আছে। এই সমস্ত ছেলে মেয়েদের জন্য তুমি তোমার নিজের সাকসেস স্টোরি থেকে যদি কোনো একটা মেসেজ দিতে চাও, সেটা কি দেবে? দেখো, মেসেজ অ্যাসেজ দেওয়ার কিছু নেই, এখন সবাই খুব ভালো গাইছে, সবাই খুব ট্যালেন্টেড। আমার শুধু মনে হয় যে নিজের ফোকাসটা ঠিক রাখা খুব ইম্পর্টেন্ট। হয়তো আজকে আমি চেষ্টা করছি, কারো 10 দিন হয়তো টাইম লাগে, কারো 1 মাস, কারো 6 মাস, কারো 1 বছর। তো কখনো আমার মনে হয় যে ভেঙে পড়লে চলবে না। এই দুনিয়াতে মানে খুব সহজে কিচ্ছু পাওয়া যায় না, সেখানে সাকসেস তো অনেক দূর কি বাত। সো জাস্ট স্টে স্ট্রং, আর ওটা ভাবতে হবে যে না যাই ঘটে যাক আমি আমার ফোকাস থেকে সরবো না, ঠিক হবে, কষ্ট করলে কেষ্ট মেলে, আমাদের কথাতে আছে। দ্যাটস ইট, আর কিছুই আমার আশা জমার নেই। আরটা জমিয়ে চলছে ড্যারিয়েলে। ড্যারিয়েল ক্যাফেটা দেখতে পাচ্ছেন, এবং আমরা সেই ক্যাফেতে বসে চা কফি সমস্ত কিছু খাচ্ছি। এবং সুতরাং আমার মাথাতেই আছে এবারের যে গানটা আমি তৃষাকে গাইতে বলবো আপনাদের জন্য এবং আমার জন্য, সেটা তৃষার প্রিয় সিঙ্গার নচিদার একটা গান। এটা একদমই তাই, নচিদা আমার খুব ফেভারিট। আর
মানে আমি জাস্ট শেয়ার করতে চাই তোমার সাথে এবং আমাদের যারা আজকে দেখছেন এই এপিসোডটা তাদের সাথে যে আমার লাইফে ফার্স্ট ডেবিউ যেটা আমার সিনেমা ছিল বারান্দা। আচ্ছা। ওখানে ঋতুদি অ্যান্ড প্রাপ্ত বসু ওনারা অ্যাক্টিং করেছিলেন অ্যান্ড একটাই গান ছিল সিনেমাটাতে অ্যান্ড মেল ভার্সনটা নচিতা গিয়েছিলেন। সেখানেই তোমার সাথে আমার আলাপ। একদম ঠিক ঠিক। ফিমেল ভার্সনটা আমি গাই এবং আমি খুব লাকি যে গানটার লিরিক্স নচিতা নিজে লিখেছিলেন। আর আমি সেটা জানতে পারি ঠিক রাজা নারায়ণ দেব মানে রাজা কম্পোজিশন ছিল। অসাধারণ একটি গান। নচিতার গাওয়া বেশ কিছু গান তো আমার ফেভারিট, তো এটা একটা নস্টালজিক একটা গান আছে, সেটাই আমি শোনাতে চাইছি তোমার। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় খরিদতে দাম এরপর এক রাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তারা দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ণ বিন বাজে না মলবিন অবসাদের ঘিরে থাকা সে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সারেগামাতে ইউ আর দেয়ার, দেন তারপরে তো বাকিটা হিস্ট্রি, সেটা নিয়ে আমার কোনো কথা বলার নেই। কিন্তু এই যে সারেগামার মতো একটা কম্পিটিশনে পার্টিসিপেট করা, সেখানে প্রচুর জনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট হয়, মানে আরো অনেক ট্যালেন্ট থাকে, সেখানে কি সত্যি বন্ধু পাওয়া যায় কাউকে? কেউ কি বন্ধু হয়েছিল সেখান থেকে? দেখো, বন্ধু পাওয়া আমার মনে হয় যে এই দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ, একজন ভালো বন্ধু পাওয়া। মানে আমি কালকেই আমার আরেকজন বন্ধুর সাথে গল্প করতে করতে হঠাৎ করেই আর কি কথা বলতে বলতে এটা নিয়ে আলোচনা করছিলাম যে লাস্ট 10 বছরে আমি যতটা স্ট্রাগল করেছি কাজের জন্য ততটাই স্ট্রাগল করেছি একটা ভালো বন্ধু পাওয়ার জন্য। কারণ আজকে একে ট্রাস্ট করলাম, কালকে দেখলাম আচ্ছা এরকম সেরকম। তো আর একটা কম্পিটিশন, আফটার এটা তো একটা রিয়েলিটি শো, একটা কম্পিটিশনের জায়গা, কিন্তু তা সত্ত্বেও আমার বেশ কিছু ভালো বন্ধু হয়েছে ওখানে, যারা বেশ ভালো বন্ধু। অ্যান্ড তারা অদ্ভুতভাবে সবাই কলকাতার বাইরে কোথাও, হয়তো তার জন্য কোথাও একটা মেন্টালি ম্যাচ করেছে, বাট কলকাতার যারা বেশ কিছু বন্ধুরা ছিল তাদের সাথে আমার এখনো যোগাযোগ আছে, আর আমরা না একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। তো এটা না আমার মনে হয় যে এই বন্ধুত্বটা না খুব ডিপেন্ড করে, মানে ডিপেন্ডস অন পিপল, মানে তুমি কিভাবে দেখবে। তো যার জন্য তখন একটা কম্পিটিশন ছিল, আর বেশ কিছু বন্ধুর মধ্যে এখনো তারা কম্পিট করেছে, তারা মধ্যে এখনো সারেগামা চলছে, যখনই দেখা হয় শোতে গিয়ে বা কিছু সেটা চলে। তো যার জন্য আর সব থেকে বড় ব্যাপার, আমি যে সারেগামাতে আমি যেহেতু চ্যাম্পিয়ন হইনি, তার জন্য অলওয়েজ আমি না ওটা কখনো ভাবিনি যে আমার ভাবনা চিন্তাটা সবসময় একটা ওই গ্রাউন্ড লেভেলে ছিল, ঠিক আছে চলো আমি একটা শোতে এসেছি, একটা নতুন নতুন বন্ধু পেয়েছি, এক্সপিরিয়েন্স হয়েছে। আর কোথাও গিয়ে না আমার মনে হয়েছে যে না কাজের জায়গায় ভালো বন্ধু হওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। আমার ভালো বন্ধু হয়েছে অনেক, কিন্তু খুব ভালো বন্ধু ফ্যামিলি হয়, মানে যাকে আমি ট্রাস্ট করতে পারি। তো সেখান থেকে আমার আরেকটা প্রশ্ন যেটা তোমাকে জিজ্ঞেস করার পেশা, সেটা হচ্ছে যে সারেগামা পাতে এরকম আমরা অনেকবার দেখেছি, কেউ উইনার হয়েছে, কেউ উইনার হয়নি, অনেকে হয়তো দর্শকরা প্রচুর পছন্দ করেছেন তাকে অ্যাজ অ্যান পার্টিসিপেন্ট, অ্যাজ অ্যান কন্টেস্টেন্ট, কিন্তু তারপরে গিয়ে অনেকেই হারিয়ে গেছে, আবার অনেকে খুব ভালো করেছে তার আগামী কাজগুলো। তো সেই আগামী কাজগুলোর দিক থেকে তুমি সেরকম একজন কন্টেস্টেন্ট যে কিন্তু তারপরেও নিজের কাজ দিয়ে এগিয়ে চলেছে, ঠিক আছে, সেইখানে কি কোনো সমীকরণ ফলো করেছিলে যে না আমাকে এটার থেকে বেরোনোর পর এইগুলো করতে হবে তবেই আমি এগিয়ে যেতে পারবো, নাকি জাস্ট হয়ে গেল ফ্লুকে? না দেখো, ফ্লুকে একদমই হয়নি, আর কোনো রকম আলাদা করে আমি সমীকরণ ক্রিয়েট করিনি। আমি যেটা চেয়েছি, আমি আগেই বললাম যে আমি কিন্তু সেই শোটা চ্যাম্পিয়ন ছিলাম, যার জন্য আমার ওই প্রেশারটা ছিল না হয়তো, কিন্তু একটা ইচ্ছে ছিল যে না আই ওয়ান্ট টু ডু সামথিং। ওকে। আর কোথাও কি আমার মনে হতো যে
চ্যাম্পিয়ন হই, আমি অন্যের গান গেয়ে চ্যাম্পিয়ন হচ্ছি। আন্ডারস্টুড। তো হতে পারে সেটা একটা কোনো লেজেন্ডারি সিঙ্গার্সের গান আমরা গাইছি, আমরা নাম করছি, মানুষ ভালোবাসে, ওভারনাইট আমি স্টার হয়ে যাচ্ছি, কিন্তু কোথাও গিয়ে আমি চেয়েছি যে আমি নিজের গানকে স্টার হতে চাই। আন্ডারস্টুড। আমি নিজের গান গেয়ে নাম করতে চাই, Okay. অন্য কারো গান গিয়ে না। কারণ দাদাজির গান আমি মনে করি না ওনার থেকে ভালো আমি কোনোদিনও গাইতে পারবো। তো এই জায়গাটা না আমি বুঝে গিয়েছিলাম যে কোথায় আমি বিলং করছি। আর আমার মনে হয় যে এটা না প্রত্যেকের, যারা যারা বুঝেছি আমরা যে আমি কোথায় কোন স্টেটটা বিলং করছি আর আমাকে কতটা এগোতে হবে, হোয়াট ইজ মাই অ্যাকচুয়াল লিমিট। তো লিমিটেশনসটা জানা খুব ইম্পর্টেন্ট। তো আমি বুঝে গেছি যে আমার লিমিট এটাই, আমি ওনার গান আমি কোনোদিনও ওনার থেকে ভালো গাইতে পারবো না, এটা আমি মনে করি। কারণ তারপরে ভাবলাম তাহলে আমি কি করবো, হোয়াট টু ডু, তাহলে আমাকে নিজের গান করতে হবে, নিজের গান গেয়ে আমি মানুষের মনে থাকতে চাই। দেখি না, চেষ্টা করতে তো অসুবিধা নেই। তো সেই চেষ্টাটা আজকে একজন বেঙ্গলি সিঙ্গার হিসেবে তোমার কি মনে হয় যে, কারণ আমি এটা অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক রিয়েলিটি শো, অনেক জায়গাতে, এখানে একটা স্টেজ শো পর্যন্ত হলে, যেটা অন্য কোনো স্টেটে দেখা যায় না, কিন্তু আমাদের স্টেটে দেখা যায় যে সেখানে অ্যাঙ্কার বাঙালি, কন্টেস্টেন্ট বাঙালি, কিন্তু 20% সং বাংলা হচ্ছে, বাকিটা হিন্দি কিংবা অন্য ল্যাঙ্গুয়েজের হচ্ছে। সেইটাকে তোমার কি মনে হয় যে মানে সেটা কি হওয়াটা ঠিক, নাকি কোথাও গিয়ে সেটা হওয়ার জন্য আমরা কোথাও গিয়ে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটাকে কোথাও অবহেলা করে ফেলছি, এবং অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট বাংলা মিউজিক যে জায়গাটা একটা সময় যে জায়গাটাকে স্বর্ণযুগ বলা হতো, সেই জায়গাটাতে কিছুতেই অ্যাচিভ করতে পারছি না, এবং সেটা কিভাবে করা উচিত, কি বলতে তুমি এই পুরো বিষয়টাতে? এটা খুব ভালো একটা কোয়েশ্চেন তুমি করেছো, মানে এটা আমরা সবসময় ফেস করি। আমি ব্যক্তিগতভাবে সবসময় চাই যে বাংলা গান কেন গাইবো না, মানে এটা আমার সাথে অনেক শোতে অনেক ঝামেলা হয় যে আমি কেন বাংলা গান গাইবো না। আপনারা তো সবাই জানেন আমি একজন বাঙালি সিঙ্গার, তাই না? তাহলে আমি কেন গাইবো না? কিন্তু আমার কথা মনে হয় যে তুমি আমি একা চাইলে হবে না এটা। আর আমি মনে করি আমরা সবাই মিলে যদি একসাথে চাই যে না একটা শোতে আমরা 80% বাংলা গান গাইবো, সেটা কলকাতাতে হোক না, আমি বলছি না যে সেটা আউট অফ কলকাতা হতেই হবে। এটা তো একটা কলকাতাতে মোস্ট অফ দেম বাঙালি, আমরা যে বাঙালি অ্যাসোসিয়েশন আছে ইন্ডাস্ট্রি দল, কিন্তু তুমি আমি চাইলে তো হবে না সেটা। আমার নিজে দেখা যে হয়তো ওই ফ্লুকে বেরোনোর জন্য বা ওই টাইমটা পাস করার জন্য ঠিক আছে চলো করলাম না। ইনফ্যাক্ট আমার এটা সব থেকে বেশি খারাপ লাগে যে একটা বাংলার শোতে গিয়ে সবাই বাঙালি, একটা বাঙালি কালচারে গিয়ে আমরা, বা একটা ধরো আজকেই তোমার সাথে আমি কথা বলছি, আমি বুঝি না একটা বাঙালি মানুষ কেন এত ইংলিশে কথা বলবে, কেন? হ্যাঁ একটা দুটো ওয়ার্ড ঠিক আছে সেটা আমিও বলছি, কিন্তু এই দেখানোটা আমার ভালো লাগে না, কেন করব, তাই না? আমরা যেটা আমি দেখেছি বিদেশে গিয়ে, কিন্তু আমি বিদেশেও শো করেছি, সেখানে গিয়ে কিন্তু কেউ এটা দেখায় না। তারা কিন্তু যথেষ্ট বাঙালি কালচারটাকে ওরা সাপোর্ট করে, রেসপেক্ট করে। তো স্টেজে যে বিষয়টা আর কি তুমি যেটা বললে যে এই বিষয়টা, তো আমার মনে হয় যে আমি একা চাইলাম হয়তো দর্শনের মধ্যে 5 জন মানুষ শুনলো না, কিন্তু শোনাতে হবে তাদেরকে, প্রপার ওয়েতে ইনজেক্ট করতে হবে, ডেফিনেটলি শুনবে। আমার দেখা অনেক বাঙালি সিঙ্গার আছে যারা খুব সাকসেসফুল সিঙ্গার, তারা কিন্তু বাংলা গানটা গায় আর লোকে কিন্তু শোনেন। ইনফ্যাক্ট আমিও যখন বাংলাদেশে শো করতে যাই সেখানে কিন্তু স্পেশাল রেকমেন্ডেশনই থাকে আমরা বাংলা গান শুনবো, তারা কিন্তু ভালোবাসেন শুনতে। তো আমার মনে হয় যে তুমি আমি একা নই, মানে আমরা সবাই মিলে যদি এটা একটুখানি ভেবে দেখি যে না আমাদের শোনাতে হবে, কেন শুনবেন না তারা, বোঝাতে হবে, এই দায়িত্বটা যদি নিই, আমার মনে হয় যে এই খারাপ সময়টা হয়তো বুঝেছে। আড্ডা জমে উঠেছে, এবং আড্ডার মাঝখানে খাওয়া দাওয়া হবে না তা কি হয়? চলে এসেছি যখন ড্যারিয়ালে, সাদান এভিনিউ, সেই বিখ্যাত ক্যাফে যেখানে আমি মাঝে মাঝেই আড্ডা দিই, এবং আজকে নিয়ে এসেছি আপনাদের প্রিয় তৃষাকে, এবং তারা আমাদের জন্য কিছু স্পেশাল খাবার রাখবে না সেটা হয়। তো খাবার চলে এসেছে, এবং যিনি আমাদের খাবার সার্ভ করছেন তাকেই একটু জিজ্ঞেস করে দিই যে আজকে আমরা কি কি খাচ্ছি। cold strawberry cheesecake, আচ্ছা, simple chocolate chocolate, ওকে, chicken sandwich, ওকে, chili chicken. থ্যাংক ইউ। খাবারগুলো দেখে আমি ভাবছি কখন শুরু করবো, আমি একদম ফুডি। একদম শুনে যাই, শুধু শুনে যাই, আর দিনগুলো গুনে গুনে যাই, গুনে যাই, কথা গুনে যাই, আর ভাবতে থাকি কবে তোকে শোনাই। যত দূরে দূরে চলি, কাছে পিঠে ঘুরে চলি,
ওয়াজ মানে কি বলবো, এই খাবারের পর যেন ডেজার্ট অ্যাড হয়, তোমার গানটা শুনে যেন মানে সেই রকম একটা আমার অনুভূতি হলো। আমরা আড্ডা মারছি প্রচুর, তার সঙ্গে ড্যারিয়ান দিয়ে গেছে খাবার দাবার। একটু খাবারটা টেস্ট করি, টেস্ট করতে করতে আড্ডা মারি, একটু টেস্ট করি। সবগুলোই আমার খুব ফেভারিট। এটা দিয়ে একটু শুরু করি। খাওয়া দাওয়া চলছে, তার সঙ্গে আড্ডাও চলছে। আড্ডায় এবার তুমি খেতে খেতে আমি তোমায় কতগুলো নাম বলবো, সেই নামগুলোর এগেইনস্টে তুমি আমাকে ইওর থট অফ এক্সপ্রেশন বলো। শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল ইন্সপিরেশন বলবো। সুনিধি চৌহান। রকিং মানে ওনার মতো হতে চাই। ইমন চক্রবর্তী। পারফেক্ট। লগ্নজিতা। মিষ্টি, দুষ্টু অ্যান্ড পারফেক্ট। জয়তী চক্রবর্তী। খুব মিষ্টি। তৃষা চ্যাটার্জি। ঠিকঠাক বাট পারফেক্ট। 10 বছর পর কোথায় দেখতে চাও নিজেকে? 10 বছর পর একজন সাকসেসফুল সিঙ্গার হিসেবে তো ডেফিনেটলি দেখতে চাই। এখন যদি আমাকে 50 জন আমার গান ভালোবাসেন জানেন, আমি যে তখন 5 লক্ষ 5 কোটি মানুষ আমাকে জানুক, আর 10 বছর পর যেন তোমার সাথে ঠিক এইভাবে আড্ডা দিতে পারি। তৃষাকে কেউ প্রেমে প্রপোজ করতে চাইলে কি করলে তৃষা একদম হ্যাঁ করে দেবে এক চান্সে? মনটা ভালো হতে হবে, দ্যাটস ইট। বিয়ে কবে করছো? কোনো প্ল্যানিং নেই এখনো। শুনছেন তো, সিঙ্গেল আছে, এর থেকে বেশি একটু আমি কিছু দেবো না আপনাদের। তৃষা, লাস্ট আমরা একদম আমাদের আড্ডার লাস্ট সেগমেন্টে চলে এসেছি। লাস্ট সেগমেন্টে যেটা আমি করি সেটা হচ্ছে যে যে আমার গেস্ট আসে সে টকবক শুভকে একটা প্রশ্ন করে, না ইয়োরটা। যাক, এতক্ষণ পর আমি একটা সুযোগ পেয়েছি বলতে পারো। আমি একটু আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন করতে পারি? একদম। আসলে এই শোটা নিয়ে আমার বলার কিছু নেই। অ্যাট ফার্স্ট আমি তোমাকে মানে একটু আগেও বলছিলাম যে এরকম একটা শো খুব দরকার ছিল আমাদের মতো মানুষদের, যারা আমরা একটু মন খুলে আড্ডা দিতে পারি। একদম। অসাধারণ একটা কনসেপ্ট। আমরা এত মানুষকে এত কাছ থেকে চিনতে পারছি, জানতে পারছি। ডেফিনেটলি সবাই খুব ভালোবাসছেন তো, আমাদের বন্ধু বান্ধবরা খুব প্রশংসা করছে তোমার এই শোটা। অ্যাট ফার্স্ট মানে বেস্ট উইশেস তোমার শো এর জন্য। অ্যান্ড তুমি আমাকে একটা প্রশ্ন এবার বলো যে কবে তোমার বিয়ে আমি এনজয় করতে করবো? আমার বিয়ে তুমি কিন্তু তাড়াতাড়ি এনজয় করতে পারবে, শুধুমাত্র মনের মানুষটা আমি পেয়ে গেলে। ওই মনটাই তো, মনের মানুষ পাওয়া যায় না, মানুষ তো প্রচুর পাই, বাট মনের সাথে মনটা কানেক্ট না হলে কি করে বিয়েটা করি বলো? তাহলে আমরা কিরকম অ্যাড দিতে পারি যে শুধু মনের মানুষ চাই, আর কিছু চাই না, একটা কোয়ালিটি থাকতে হবে, ভালো মন। ও মন, ও মন, তবেই সে শুধু তুই হবে। তুই ভীষণ বাজি। ওই জন্য তোমার দুটো গানকে কানেক্ট করে বলছে, ও মনকে যেদিন পাবো সেদিনই সে হবে আমার শুধু তুই। একটা হাততালি না দিলে চলছে না। অ্যামেজিং, দারুণ দারুণ। আমরা আড্ডা শেষে পৌঁছে গেছি। আমার বন্ধু তৃষা আমার সঙ্গে আড্ডা মারতে এসছে, এবং তৃষা আমার সঙ্গে যখন আড্ডা মারতে এসছে, তৃষার জন্য কোনো চমক থাকবে না তা কি হয়? কিন্তু চমক নিয়ে কথা বলার আগে আমি আবারও থ্যাংক ইউ জানাবো ড্যারিয়েলকে, অদ্ভুতকে, বং পিকাসোকে, অনুশ্রী মালহোত্রাকে এবং আমোহা ন্যাচারালকে আমার শোয়ের সঙ্গে অ্যাসোসিয়েট হওয়ার জন্য। এবং আপনাদের তো অবশ্যই থ্যাংক ইউ জানাবো, যেভাবে আমার শোটা দেখছেন, আপনারা দেখতে থাকবেন, আপনাদের ফিডব্যাক দিতে থাকবেন, জানাবেন, আর কি কি করলে আপনাদের ভালো লাগবে আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো আমার শোতে আনার। সুতরাং আর বেশি দেরি না করে আমি চমকগুলো এক এক করে দিতে থাকি। আমি প্রথমেই যেটা শুরু করব, তৃষার জন্য কিছু উপহার রয়েছে আমোহা ন্যাচারালস এর তরফ থেকে। থ্যাংক ইউ সো All মাচ। products are natural, beauty products and body care products. You can থ্যাংক ইউ utilize. সো মাচ। তারপরে আমি চলে আসবো অদ্ভুতের তরফ থেকে তোমার জন্য একটা উপহার রয়েছে, সেটা যদি তুমি খুলে দর্শকদের দেখাও। ওয়াও, নিশ্চয়ই দেখো। বাহ, আমার ফেভারিট কালার ফুডি কিসমত। আরে বাহ, একদম মিলে গেছে আমার নেচারের সাথে, খুব ফুডি। থ্যাংক ইউ সো মাচ। এরপর রয়েছে আরেকটা সারপ্রাইজ বং বিকাশের তরফ থেকে। ও ওয়াও, দিস ইজ, আমি সত্যি স্পিচলেস, মানে এরকম গিফট। আর রয়েছে আরেকটা সারপ্রাইজ অনুশ্রী মালহোত্রার তরফ থেকে, তুমি দর্শকদের দেখাতে পারবে। ওয়াও, থ্যাংক ইউ অনুশ্রী মালহোত্রা।
সবচেয়ে এসেনশিয়াল এখন মাস্ক, দারুণ, খুব ভালো। Oh, wow. ভালো একটা বেল্ট, রাইট? নেক পিস নেক পিস, ঠিক। I hope এটা আমার পরে খুব ভালো লাগবে। Thank you so much. এটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা শো, কারণ আজকালকার দিনে মন খুলে গল্প করার মানুষ এবং সিচুয়েশনের খুব অভাব। যে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখনো, আপনারা অবশ্যই শোটা দেখুন, এই শোটার পাশে থাকুন, আমাদের সবার পাশে থাকুন। শুভ, আমরা অনেক দিনের ভালো বন্ধু, অনেক দিন পর আজকে আড্ডা দিলাম মন খুলে। আর আপনারা অবশ্যই জানান এই শোটা আপনাদের কেমন লাগছে, আর আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই শোটা এগিয়ে যাবে।